নমস্কার সুধী দর্শকবৃন্দ, আবারও চলে এসেছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে। সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে, এবং তার সঙ্গে শুভেচ্ছা জানাই ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখি। কদিন পরেই শুরু হবে ইংরেজি নতুন বছর, তার শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা দন্ত চিকিৎসককে এনেছি আপনাদের জন্য। দন্ত সম্পর্কিত আমরা আলোচনায় আজকে প্রবেশ করব কিছুক্ষণের মধ্যে। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। পরিচয় করে দিই, আর যাদেরকে আপনাদের জন্য যাকে আজ অতিথি হিসেবে আমরা পেয়েছি, তিনি সুশোভন ভট্টাচার্য, বিডিএস এমডিএস। শুরু করি আজকের অনুষ্ঠান। একজন দন্ত চিকিৎসকের মূলত কাজটা কি কি, মানে কোন কোন ক্ষেত্রগুলোকে তারা চিকিৎসা করেন? হ্যাঁ, এক্ষেত্রে বলতে গেলে যেটা বলতে হয়, মানে যেটা নামকরণের মধ্যেই আসছে যে দন্ত চিকিৎসা, মানে দাঁতটা তো আছেই। এবার দাঁতের সাথে যেটা চলে আসছে যে মুখ, ওরাল ক্যাভিটি। আচ্ছা, মানে আমাদের বিভিন্ন স্পেশালাইজেশনে যে কথাটা বারবার আসে যে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল, মানে হচ্ছে মুখ এবং মানে আমাদের দুটো বোন আছে মুখের মধ্যে, একটা হচ্ছে ম্যাক্সিলা, একটা হচ্ছে ম্যান্ডিবল। তো এই ম্যাক্সিলোফেশিয়াল এবং ফেস, আপনি যখন নাক কান গলা মানে ইএনটি যাবেন, ওদের আছে কিন্তু কি হচ্ছে নাক কান গলা, ঠিক আছে? বাকি কোনটা পড়ে থাকলো মুখ। ডেন্টিস্টদের ক্ষেত্রে এই মুখটা আসে, ওরাল এবং ফেস, পুরো ফেসের ব্যাপারটা ডেন্টিস্টদের। আচ্ছা, মানে গলার আগে পর্যন্ত অংশটা ডেন্টিস্টদের কাজ। আচ্ছা, একটা কথা আপনি নয়, প্লেন তুমি, আমিও তোমাকে তুমিই বলবো। আশা করি শুনলেন। এটা অনেকে একটা ধারণা থাকে যে দন্ত চিকিৎসক মানে দাঁতের ডাক্তার মানে তিনি হয়তো শুধু দাঁতই দেখবেন, ব্যাপারটা সেরকম নয়। মুখ গহ্বরের যে অংশটা আর কি, মানে ঠোঁট থেকে শুরু করে গলা পর্যন্ত এই যে অংশটা, এর মধ্যে তাঁদের কাজটা সীমাবদ্ধ। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। আরো যেগুলো জানার আছে বা সাধারণ মানুষের যে বিষয়গুলোতে কৌতূহল থাকে, দাঁতের ব্যথা নিয়ে অনেকের মধ্যে একটা এরকম ভ্রান্ত ধারণা থাকে যে দাঁতের ব্যথা মানে সারবে না, বা যন্ত্রণা শুরু হলো মানে দাঁতটাকে তুলেই ফেলতে হবে। এরকম কি কোনো ব্যাপার আছে? মানে যদি ওটাকে না তুলেও সারানো যায় সেটা তো ভালো, এটা এই সম্ভাবনা কি থাকে? এখন তো এই সম্ভাবনা প্রবল, মানে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যে এখন দাঁত তোলার প্রয়োজনই হয়। আচ্ছা, কিন্তু কি করতে হবে, পেশেন্টকে একটু সময় আসতে হবে। যেমন মানে আমরা বিভিন্ন সিনেমাতে দেখি না, ডাক্তারবাবু এসে বলে যে আই এম সরি, যদি একটুখানি আগে আসতে। ওই ব্যাপারটা কিন্তু দাঁতের ক্ষেত্রেও আছে। আচ্ছা, দাঁতের যে উপরের পার্টটা সেটাকে ক্রাউন বলে। দাঁতের দুটো পার্ট আছে, একটা গোড়া হাড়ের ভিতরে থাকে, সেটা হচ্ছে রুট পোর্শন, আর দাঁতের উপরের পোর্শন হচ্ছে ক্রাউন, ওটাকে ক্রাউন বলে। যেটা দিয়ে আমরা চিবিয়ে খাই, আমরা দেখতে পাই, যেটা বেরিয়ে রয়েছে ওটাকে ক্রাউন বলে। এবার ওই ক্রাউনের পার্টটা দুটো জিনিস হয় দাঁতের ক্ষেত্রে। একটা হচ্ছে যে দাঁতে যেটা চলতি কথা আছে পোকা, পোকা বলে তো কিছু হয় না, ওটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, দাঁতের এনামেল বা ডেন্টিন গুলো নষ্ট হয়ে যায়। এটাকে আমরা বলি কেরিস, কেরিস হয়ে ক্যাভিটি হয়। এবার ক্যাভিটি হওয়ার ফলে দাঁতটা কি হয়, আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যায়, আস্তে আস্তে ভাঙতে হয়। এবার এই ভাঙতে ভাঙতে আমাদের কাছে এমন একটা অবস্থা আসতে হবে, অন্তত 2 মিলিমিটার দাঁতের অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি মুখ করলে, অন্তত 2 মিলিমিটার চারিদিকে থাকে। যদি 2 মিলিমিটার চারিদিকে থাকে, আমরা ওই দাঁত বাঁচিয়ে দেবো। ওই দাঁত তুলতে হবে। 3 দিকে থাকলেও বাঁচিয়ে দেবো, একদিকে থাকলে আর হবে না, খুব মুশকিল। 3 দিক, দুদিক থাকলে, দুদিকে 2 মিলিমিটার করে আছে, অন্যদিকে চলে গেছে। এবার 2 মিলিমিটারও যদি না থাকে, মানে এই দাঁতের কেরিস হওয়ার পর ওরাল ক্যাভিটি তৈরি হয়ে সেটাকে নষ্ট হতে বহু বছর টাইম লাগে। একটা মানুষের কেরিস হচ্ছে, তাতে একটা ছোট্ট ফুটো হলো, সে বুঝতে পারবে। প্রথমে তো খুব এত দূর তো যাওয়ারই প্রয়োজন হয়। প্রথমত হচ্ছে যখন কেরিস হচ্ছে, ছোট্ট একটা ফুটো হচ্ছে, তখন হালকা একটু শিরশির করবে দাঁতে। তখনই যদি আসে, মানুষটার দাঁতটা খুব ভালোভাবে থেকে যায়। একটু শুধু রেস্টোরেশন করে দিতে হবে ওই জায়গাটাকে, দাঁতটা ভালো। তারপরে কি হবে, ওই সময় যদি আমি ওটাকে নেগলেক্ট করি, পাত্তা দিলাম না, কিছুদিন পর একটু ব্যথা হবে, হালকা ব্যথা, খাবার ঢুকে যাচ্ছে, হালকা ব্যথা হবে,
খাবারটা বের করে নিলাম, ব্যথা চলে গেল। এটাকে আমরা বলি রিভার্সিবল পালপাইটিস। মানে কি হচ্ছে, আপনার ব্যথা হচ্ছে, খাবারটা ঢুকলো, ব্যথা হলো, খাবারটা বের করলো, ব্যথা চলে গেল, ঠিক আছে? এটা হচ্ছে রিভার্সিবল পালপাইটিস। এটা এই সিমটমটা পেশেন্টের, যে খাবার ঢুকলে ডাক্তারবাবু ব্যথা করে, খাবারটা বের করে দিই ব্যথা না। ওই সময় যদি আসে, মানুষ কি করছে, মানুষ করছে যে খাবারটা ঢুকলে ব্যথা করছে, তো খাবারটা বের করে দিলাম, ব্যথা হচ্ছে না, আমি যাবো না, কিছুদিন আরো থাকি। এবার ওই পজিশনটার পরে হয় যে খাবার আপনি বের করে দেবেন, তারপরেও ব্যথা থাকবে, তখন আপনাকে ওষুধ খেতে হবে, ওষুধ খেয়ে ব্যথাটা কমাতে হবে। ওই সময় যদি আসে, দাঁত বেঁচে যায়। আচ্ছা, এবার ওষুধ খেয়ে কি করবে মানুষ, যেটা করে সাধারণত, ওষুধ খেয়ে থেকে গেল, আসলো না, আবার 6 মাস বা 3 মাস পর আবার ব্যথা হবে, ওষুধ খেলো, থেকে গেল, আসলো না, এরকম করতে করতে যখন এবার দাঁত, এরপরে আর ব্যথা হবে না। ব্যথা কতক্ষণ হবে, যতক্ষণ দাঁতের ভিতরে নার্ভগুলো জীবিত আছে। আচ্ছা, এবার ওই নার্ভগুলো তো এক্সপোজ হয়ে গেছিল, কেডিস হয়ে, ক্যাভিটি হয়ে নার্ভগুলো এক্সপোজ হয়ে গেছে। এরপর একটা সময় এই যে আমি বারবার ব্যথা হচ্ছে, আমার কিন্তু তখন নার্ভগুলো একটু একটু করে মরছে, মরে যাচ্ছে, আমি ব্যথা ওষুধ খাচ্ছি, নার্ভ পুরো মরে গেল, আর কোনোদিন ব্যথা করবে না। এবার দাঁতের যে পার্টটা আছে ওটা আস্তে আস্তে করে ভাঙতে শুরু করবে। এবার এই যে ব্যথাটা কমে গেল, নার্ভ পুরো মরে গেল, এরপরে আর পেশেন্ট আসবে না। আসার হলে এতক্ষণে চলে আসতো। যে পেশেন্ট তখনও আসেনি, সে আসবে না, ব্যথা কমে গেছে, সে আর আসবে না। তখন কি হয়, ওই দাঁতগুলো আস্তে আস্তে ছোট্ট টুকরো টুকরো হতে হতে ভেঙে যায়, ভেঙে গিয়ে যখন শুধু গোড়া পড়ে থাকে, ওটাকে রাখা যাবে না, ওটা রিপ্লেসমেন্ট হয়, রিহ্যাবিলিটেশন। এতক্ষণ পর্যন্ত রেস্টোরেশনের চান্স ছিল, যতক্ষণ দাঁত আছে। মানে কারো পায়ে ফোড়া হয়েছে, হয়েছে, পায়ে ক্ষত হয়েছে, আমরা ওটাকে ট্রিটমেন্ট করে রেখে দিলাম। এবার পায়ে এমন হলো যে ক্যান্সারের মতো হয়ে গেল, ছড়াতে পারে, তখন পাটা কেটে বাদ দিয়ে নকল পা লাগাতে হবে। সেরকম ভাবে তখন দাঁতটাকে তুলে দিয়ে, এখন তো ইমপ্ল্যান্ট চলে এসছে, একটা দাঁত তুলে ওখানে হাড়ের মধ্যে একটা ইমপ্ল্যান্ট, মানে টাইটানিয়ামের একটা ধাতু গোড়ার মতো বসিয়ে দেওয়া হয়, উপরে একটা ক্রাউন চলে আসে। কিন্তু ডেন্টিস্টের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে যে আমি যত আগে সজাগ হব, যখন আমার ছোট্ট একটা ক্যাভিটি হয়েছিল, কেডিস হয়েছিল, আমি যদি তখন আসি, আমার খরচ খুব কম, রেস্টোরেশন, একটা ছোট্ট রেস্টোরেশন করবো, খুব বেশি হলে 500 থেকে 1000 টাকার মধ্যে হয়ে যাবে, এবং দাঁতটাও থেকে যাবে। এবং যত আমি দেরি করব, আস্তে আস্তে যখন ওটা আরসিটির কাছে যাবে, তখন আরসিটির খরচ এখনকার বাজারে মোটামুটি, মানে শুধু আরসিটি করতে হলে 3 থেকে 6 মতো খরচ হবে। তার উপর একটা ক্রাউন বসাতে হবে। ক্রাউনটাও ডিপেন্ড করছে যে আমি কোন সময় দাঁতটাকে নিয়ে আসছি। যদি আমি বেশি স্ট্রাকচার নষ্ট করে আসি, তাহলে আমাকে ক্রাউন দিতেই হবে। আর যদি আমি খুব তাড়াতাড়ি চলে আসি, জাস্ট আমার ব্যথা শুরু হয়েছে, আমি চলে এসেছি, তাহলে তখন ক্রাউনটাও লাগে না, শুধু আরসিটি করলেই থেকে যায়। আচ্ছা, আমি আরসিটি করলাম না, ওই টাইমে আসলাম না, আমাকে ক্রাউন দিতে হবে, আরসিটির পর ক্রাউনের খরচ আমার বাড়লো, আমি তখন আসলাম না। এরপর চলে গেল যখন ইমপ্ল্যান্টে যাব, সেটা একটা দাঁত আমাদের, আমি যে ওই যে দাঁতের গোড়াটা আমার আছে ওখানে, ওই দাঁতটাকে আমি যদি রিপ্লেস করতে যাই ইমপ্ল্যান্ট দিয়ে, একটা ইমপ্ল্যান্ট করতে এখনের বাজারে মিনিমাম 25,000 টাকা খরচ। মানে আমার একটা দাঁতের দাম 25,000 টাকা। মানুষ কিন্তু সেটা বোঝে না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলতে হয়, ওই যখন ক্যাভিটি হচ্ছে, দাঁতটা আস্তে আস্তে ভাঙছে, মানে ক্রাউন অংশ যেটা বেরিয়ে রয়েছে, সেই অংশটা ভাঙতে ভাঙতে হয়তো দেখা গেল ওই রুট পোর্শনটা শুধু আছে, উপর অংশটা পুরোটা ভেঙে গেছে। এবার হয়তো যন্ত্রণা হচ্ছে বা হচ্ছে না, এবার ওই যে অংশটা মাড়ির নিচে আছে আর কি, রুট পোর্শনটা, সেটাকে তখন যদি তুলতে হয়, বাইরে থেকে তো সাপোর্ট পাওয়া যাচ্ছে না, বাইরের অংশটা নষ্ট হয়ে গেছে, তখন কি ওই জায়গাটা, ওখান থেকে দাঁতটা তোলা খুব কষ্টকর, মানে যার তোলা হবে তার ক্ষেত্রে কি খুব কষ্টদায়ক? না না না, এগুলোর ক্ষেত্রে কোনো, মানে একটা শুধু মানে ইনজেকশন দিতে যেটুকু কষ্ট, তাও তো এখন টপিক্যাল অ্যানাস্থেসিয়া হয়ে গেছে, যে জায়গায় ইনজেকশন দেওয়া হবে সেই জায়গাটাকে অবশ করে নেওয়া হবে। আচ্ছা, অবশ করে নেওয়া হবে, তারপর ইনজেকশন দেওয়া হবে। ফলে কি, ইনজেকশন যখন ঢুকছে সে ব্যথা পাবে না, কারণ উপরের স্তরটাকে আমি তার অবশ করে দিচ্ছি, ইনজেকশন ঢুকছে, ব্যথা হবে না। এবার ইনজেকশনটা আমাদের ঠিক নার্ভের আগে দিতে হয়, আর ওখানে একটা হাড় থাকে, এই ম্যান্ডিবেল হাড়টা থাকে, বা উপরে ম্যাক্সিলা থাকে, তো ওই হাড়টা ঠিক আগে দিতে হয়। এবার আমি উপরে টপিক্যাল অ্যানাস্থেসিয়া দিচ্ছি, মানে উপরের স্তরটা অবশ হচ্ছে, আমি ঢুকে গেলাম,
ঢুকে গিয়ে যখন ভেতরে দেবো, এবার ভেতরটা আমার স্পেস নেই, এবার যখন আমি ইনজেকশনের লিকুইডটা ইনজেক্ট করছি ভিতরে, তখন একটা হালকা ব্যথা সে ফিল করবে, শুধু ওই সময়টা। ব্যথার কোনো ব্যাপারই নেই, আরসিটি হোক মানে দাঁত তোলা হোক, ব্যথার কোনো মানে এটা অনেকের মধ্যে একটা ভীতির কাজ করে আর কি, যে বাবা ওখানটা কাটাকাটি করবে, দাঁতটাকে টেনে না, ওটা করতে, ওই গোড়াটুকু তুলতে তো কাটাকাটি করতে হয় না। কাটাকাটি একটা ক্ষেত্রে করতে হয়, আমরা দিন তো মানে ইভলিউশনের মাধ্যমে ইয়েতে আসছি, যেমন বলা হয় নতুন, আর না মানুষেরও ইভলিউশন হচ্ছে। এইবার যেমন মানে হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স কোনো কাজে লাগে না, ঠিক আছে, ভবিষ্যতে অ্যাপেন্ডিক্সটা থাকবে না, মানুষের মাথায় চুল থাকবে না, আমাদের এই আঙুলটা থাকবে না, এই যে এরকম যেমন ব্যাপার থাকে, ঠিক তেমন ভাবে মুখের একটা ব্যাপার আছে যে 8 নম্বর দাঁত, থার্ড মোলার বলি আমরা ওটাকে। আমাদের মানে 3টে করে মোলার 4টে কোয়াড্রেন্টে আছে। মানে কটা মোলার আছে তাহলে আমাদের আছে 12টা মোলার আছে। 12টা মোলার মধ্যে থার্ড মোলার, যেটা 3 নম্বর মোলার হয়, একদম লাস্টে থাকে, তাহলে ওটা 4টে আছে, 4টে কোয়াড্রেন্টে একটা করে। এই মোলার গুলো ভবিষ্যতে থাকবে না, আমরা ইভলিউশনের মাধ্যমে, ওগুলোর কোনো কাজ নেই, ইভলিউশনের মাধ্যমে আসছি, ওগুলো থাকবে না। কিন্তু আমরা তো এখন মিডিলে আছি, ভবিষ্যতে থাকবে না, কিন্তু আমরা এখন সাফার করছি। আমাদের বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে থার্ড মোলার উঠতে পারছে না, অতটা জায়গা নেই, বোন আস্তে আস্তে ছোট হয়ে আসছে ইভলিউশনের মাধ্যমে। থার্ড মোলার ওঠার মতো অনেকের জায়গা থাকে না, তখন কি হয়, থার্ড মোলারটা একটু ওঠে, বাকিটা পুরোটা ভেতরে থেকে যায়। এবার অনেকে বলে, একটা মিথ আছে শুনবেন, যে আক্কেল দাঁত উঠছে, ব্যথা করছে। আপনার এতগুলো দাঁত হয়েছে, আপনাকে আপনি বলে ফেলছি, আপনি চলবে এটুকু আমার ইয়ে হয়ে যায়, এতগুলো দাঁত আমাদের উঠেছে ছোটবেলা থেকে এতদিন পর্যন্ত, কোনো দাঁত উঠতে ব্যথা হয়েছে? বোঝাই যায় না, হয়নি। প্রক্রিয়া আক্কেল দাঁত উঠতে কেন ব্যথা হবে? আক্কেল দাঁত উঠতে ব্যথা হয় না, কোন জায়গা পাচ্ছে না, সেটার জন্য না, জায়গা পাচ্ছে না তো ব্যথা কেন হবে? আক্কেল দাঁত উঠতে বা কোনো দাঁত উঠতে ব্যথা হয় না। ব্যথা কখন হয়? ব্যথা হচ্ছে ও একটুখানি জায়গা পেয়েছে, বাকি জায়গা পায়নি, ওটুকখানি উঠে বসে আছে ওখানে, ঠিক আছে। এইবার ওইটুকখানি উঠে বসে থাকার জন্য ওখানে যে মাড়িটা আছে, তার যেরকম আকৃতি পাওয়া উচিত ছিল দাঁত ওঠার পর, সেই আকৃতি সে পায় না। সেই আকৃতি না পাওয়ার ফলে দাঁত এবং ওই মাড়ির মাঝে খাবার জমতে থাকে। ও যদি ঠিকঠাক শেপটা পেয়ে যেত, দাঁতটা উঠে যেরকম আমাদের শেপ হয়, সেরকম যদি শেপ পেয়ে যেত, ওখানে খাবার কখনো জমতো না। ও শেপটা পায় না বলে দাঁত এবং ওই মাড়ির মাঝে একটা পকেটের মতো অংশ তৈরি হয়ে থাকে, মানে অন্য লেভেলের থেকে একটু ডাউনে থাকে, আর মাড়িটা সেই শেপটা পায় না, যেরকম শেপ পাওয়া উচিত, অ্যানাটমিক্যাল যে শেপটা পাওয়া উচিত, সেই শেপটা পায় না। ফলে একটা পকেটের মধ্যে হয়ে থাকে, এই যে দাঁত আর এই যে মাড়ি এরকম আছে, আর এখানে পকেট হয়ে থাকে, এই পকেটে খাবার জমছে। আর যেহেতু ও একটুখানি উঠে আছে, আমরা ঠিক করে ব্রাশ করতে পারছি না, ব্রাশ ঠিকভাবে পৌঁছাচ্ছে না। যেমন ভাবে ব্রাশ, মানে আমরা যেরকম সাধারণ ব্রাশ করি, সেই ব্রাশে ওখান থেকে খাবার বের করতে পারছি না, কারণ হচ্ছে ও একটুখানি উঠে বসে আছে। ফলে ওখানে খাবার জমছে। আর আমাদের মুখে হচ্ছে, আমাদের স্কিনে ব্যাকটেরিয়া আছে, মুখে ব্যাকটেরিয়া আছে, যে অংশ আমাদের এয়ারের সাথে এক্সপোজড, সেই অংশে আমাদের ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে। তাহলে মুখে ব্যাকটেরিয়া আছে, ওখানে খাবার আছে, ব্যাকটেরিয়ার কি দরকার? খাবার। ব্যাকটেরিয়ার খাবারগুলোকে ইউজ করে, ফলে ওখানে ইনফেকশন, যখনই ইনফেকশনটা বাড়ে তখন ব্যথা করে। আর আমরা বলি হচ্ছে আক্কেল দাঁত। আক্কেল দাঁত ওঠার ম্যাক্সিমাম মানে হচ্ছে, তোমার হচ্ছে কোনো দাঁত উঠলেই ব্যথা করে না, ম্যাক্সিমাম এজ হচ্ছে 41, এই 21, 21 বছরের মধ্যে সব দাঁত উঠে যাবে, কোনো দাঁত থাকবে না যেটা ভেতরে থাকবে, উঠে যাবে। এইবার কি হয়, আমার কাছে অনেক পেশেন্ট আছে 40 বছর 50 বছর, ডাক্তারবাবু আক্কেল দাঁত উঠছে তো ব্যথা হচ্ছে। তো আমি তখন বলি যে আপনার এজ কত, তখন বুঝাই যে এই ব্যাপার হচ্ছে, এই জিনিসটা হচ্ছে। বা অনেক পেশেন্ট আছে 30-35 বছর, যে আক্কেল দাঁতের ব্যথা উঠছে, তখন বলি যে 21 বছর হয়ে গেছে, আপনার ওটা উঠবেন, এই রকম ব্যাপার। তারপর এটাও শুনি যে আক্কেল দাঁতের, আমাদের মুখের দাঁতে যদি কোনো, আমাদের এই চারপাশে কিছু লিম্ফ নোড আছে, ঠান্ডা লাগলে যেমন টনসিল ফুলে, যে কোনো ইনফেকশন হলে লিম্ফ নোড হচ্ছে ফুলবে। এবার অনেকে ঠান্ডা লাগলে তো এই জায়গায় টনসিল ফুলে,
দাঁতের যদি ওই আক্কেল দাঁতের ব্যথা হয় এইখানে টনসিল ফুলবে। আচ্ছা। এবার লোকজন বলে যে পেশেন্ট এসে বলে ডাক্তার ঠান্ডা হলেই না দাঁতের ব্যথাটা হয়, ঠান্ডা হলেই না দাঁতের ব্যথাটা হয়। ঠান্ডার সাথে এই দাঁতটার কিছু সম্পর্ক আছে, এই লিম্ফ নোড গুলো ফুলে যায়। আচ্ছা। লিম্ফ নোড ফুললেই ভাবছে যে ঠান্ডাতে লিম্ফ নোড ফোলে, দাঁতের ব্যথাতে লিম্ফ নোড ফুলছে, ভাবছে ঠান্ডাতে দাঁতে ব্যথা করছে। ওটা না, দাঁতে আলাদা করে ইনফেকশন হয়েছে, তার জন্য এই লিম্ফ নোডটা ফুলে গেছে। আচ্ছা। ওই জিনিসগুলো হয়। এবার ওই দাঁত তোলার সময় আমাকে একটু, যেহেতু ওটা হাড়ের ভিতরে আছে, আমাকে একটু হাড় কেটে বের করতে হয়, একটু হাড় কেটে। তবু ওটাতে ব্যথা কিছু হবে না, ব্যথাও কিচ্ছু বুঝতে পারবে না। একটুখানি হাড় কেটে এক্সপোজ করে তুলতে হয় ওই ক্ষেত্রে। দাঁতের এমনি পুরো উপরের অংশটা ভেঙে গেছে, শুধু গোড়া পড়ে আছে, ওটা কিচ্ছু করতে হবে। ওটাই বোঝা গেল। আচ্ছা, এই রুট ক্যানাল যে করা হয় দাঁতের, এক্ষেত্রে অনেকের একটা ভ্রান্ত ধারণা এরকম থাকে, বা ভ্রান্ত বলবো না, হয়তো সে তো জেনে বুঝেই ধারণাটাকে পোষণ করছে, তার ক্ষেত্রে হয়তো সঠিক ধারণা যে অন্য দাঁতগুলো নড়ে যেতে পারে, গোড়া আলগা হয়ে যেতে পারে, অতএব বাবা আমি রুট ক্যানাল করবো না, যেমন একটা নড়ছে নড়ুক, বা ওষুধ খেয়ে যেমন চলে যাচ্ছে যাক। এই ধারণাটা কতটা ঠিক বা ভুল? এখানে বলতে গেলে আমাকে দুটো জিনিস বলতে হবে। একটা বিষয় হচ্ছে যে রুট ক্যানাল, আর হচ্ছে দাঁত নড়া। পেশেন্ট এসে, মানুষের সাধারণত দুটো সমস্যা থাকে। একজন এসে বলবে যে ডাক্তারবাবু আমার গোড়া হেব্বি শক্ত আছে, গোড়া আপনি নাড়াতে পারবেন না, কিন্তু দাঁতটা আমার না ভেঙে গেল। এটা একটা জন বলবে। আরেকজন বলবে ডাক্তারবাবু আমার দাঁত এত ভালো আছে, হ্যাঁ দাঁতটা দেখুন কত সুন্দর আছে, এদিকে দাঁতটা নড়ছে। তো এটা দুটো প্রবলেম। প্রবলেমটা কিরকম, যে যেখানে দাঁতের গোড়া শক্ত আছে কিন্তু দাঁত ভেঙে যাচ্ছে, ওটা আমি এর আগে ডেসক্রাইব করলাম যে কেরিসের জন্য হচ্ছে। আরেকটা যেটা জিনিস, আর যেখানে কেরিস হচ্ছে দাঁতের নার্ভে গিয়ে ইনফেকশনটা লাগছে বলে ব্যথাটা করছে, সেই ক্ষেত্রে আরসিটি করতে হবে। আরসিটি করে দিলে ওর ব্যথা চলে যাবে, দাঁত তুলতে হবে। সেকেন্ড যেটা, যে দাঁত নড়ছে, দাঁত নড়ার ক্ষেত্রে আমাদের মানে বাংলাতে একটা কথা প্রচলিত আছে যে দাঁতে পাথর হয়েছে, ওটাকে আমরা বলি ক্যালকুলাস। আচ্ছা, ঠিক আছে। এবার ওই পাথরটা যেখানে জমে আর কি, দাঁত এবং মাড়ির জাংশনে জমে, ওটা সবারই অল্প বিস্তর জমবে। আচ্ছা, প্রত্যেকেরই অল্প বিস্তর জমবে। এবার ওই জিনিসটা জমতে জমতে যখন অনেকটা বেড়ে যায়, আর ওটা জমছে, ওটার যে যতটা লেন্থ, কেউ ধরে নিতে পারে যে সে যদি আয়নাতে দেখে, যদি দেখে যে মুখে পাথর জমছে, আয়নাতে যেটুকু দেখতে পাবে যে ওর লেন্থ আছে, উইথ আছে, তাকে ধরে নিতে হবে ততটা পরিমাণ তার দাঁতের চারিদিকে বোন লস হয়ে গেছে। আচ্ছা, মাড়ি নেমে গেছে, মাড়ি নেমে গেছে, বোন লস হয়ে গেছে, সেই জায়গাটা ওই ক্যালকুলাস মানে দাঁতের পাথরগুলো নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার প্রথমেই যদি চলে আসে, যখন এখন অ্যাওয়ারনেস বাড়ছে, আমার কাছে সেদিন একটা পেশেন্ট এসছে, সে উচ্চ মাধ্যমিক দেবে, তার আগেও দুটো পেশেন্ট এসছে, তারা মাধ্যমিকের, তারা এসে বলছে আমি স্কেলিং করাবো, আমার দাঁতে পাথর জমেছে। আচ্ছা, খুব কম বয়সেই চলে আসছে। এরকম অনেক পেশেন্টকে দেখা যায় 35 বছর, 40 বছর, 45 বছর, 50 বছরে গিয়ে তারা প্রথম দাঁতে স্কেলিং করছে। স্কেলিং মানে কি, ওই যে পাথরগুলো জমেছে ওগুলোকে সরিয়ে দেওয়া। ওই পাথরগুলো মানে ওখানে এমনিতে তো বাংলা কথায় পাথর বলছি, আমরা বলি ক্যালকুলাস। ক্যালকুলাস কি? ক্যালকুলাস হচ্ছে ব্যাকটেরিয়া, এবং আমরা যেগুলো খাই খাবারগুলো, ব্যাকটেরিয়া সেই খাবারগুলোকে ইউজ করে তাদের একটা কলোনি তৈরি করে। যখনই কলোনিটা তৈরি হয় তখন ওগুলো পাথরের মতো হয়ে যায়, এরকম শক্ত হয়ে যায়। ঠিক আছে। এবার মানে সমুদ্রের ক্ষেত্রে যেমন অনেকটা প্রবাল প্রাচীর সেরকম। আচ্ছা, সেই জিনিসটা এখানে ঘটে। ওই পাথরের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার কলোনি আছে। ঠিক আছে। এবার ওই ব্যাকটেরিয়ার কলোনি ওখানে থাকার জন্য শরীরের যে কোনো জায়গায় যদি ব্যাকটেরিয়া আসে, শরীর একটা রিয়াক্ট করবে। এবার
ওরা যতদিন ধরে ওখানে আছে শরীর কিন্তু ওখানে লোকালি রিয়াক্ট করে যাচ্ছে, ওর থেকে টিস্যুকে মানে আমাদের মাড়িকে বাঁচানোর চেষ্টা করছে। বাঁচানোর চেষ্টা করার জন্য শরীর কতগুলো কেমিক্যাল ওখানে ক্ষরণ করে, তাতে কিছু ব্যাকটেরিয়া মরে, কিন্তু আমাদের বোনও ক্ষয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি বহু মানুষকে দেখছি যে 40 বছর 50 বছর বয়সে প্রথমবার স্কেলিং করছে, মানে এত বছর ধরে তার ওখানে পাথরগুলো জমছিল, সে কখনো সরায়নি ওটা। তো এত বছর জমার ফলে বেশি জমে হচ্ছে আমাদের এই নিচের দাঁত। ঠিক আছে, কিছু কিছু পার্টিকুলার জায়গা আছে যেখানে হচ্ছে বেশি করে জমে, নিচের দাঁতে জমবে, উপরের এই দিকের দাঁতগুলোতে জমবে, পিছনের দাঁতগুলোতে বেশি জমবে। এবার সেই ক্ষেত্রে কি হয় যে 50 বছর বয়সে যদি আমি গিয়ে একবার স্কেলিং করি, তখন দাঁতের পাথরগুলো যখন সরে যাবে, দাঁত অলরেডি নড়া শুরু হয়ে গেছে তখন। লোকজন ভাবে যে, পেশেন্ট ভাবে যে আমি স্কেলিং করলাম বলে আমার দাঁতটা নড়ে গেল। আচ্ছা, ঠিক আছে, নড়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছিল। স্কেলিং করলে কি হয়, নড়া যেটুকু নড়ছে না ওখানে ওটা স্টপ হয়ে যাবে। প্রত্যেক মানুষের যেহেতু ব্রাশ আমরা 2বার করে তো প্রত্যেকদিন করা উচিত, যেহেতু প্রত্যেক মানুষ ক্ষেত্রে এই ক্যালকুলাস জমার মানে হচ্ছে চান্স আছে, সবারই হবে, অল্প বিস্তর সবারই হবে, তাই সবার ক্ষেত্রে এটা বছরে একবার করে স্কেলিংটা করা উচিত। আচ্ছা, অন্তত বছরে একবার। এবার যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বছরে একবার করার পর তার আর ওটা জমছে না, সে 2 বছর পর করবে, 3 বছর পর করবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ক্যালকুলাসটা বেশি জমে, সেটার অনেক জেনেটিক কারণ আছে, লোকাল কিছু ফ্যাক্টর আছে। লোকাল ফ্যাক্টর কি, যেমন আমাদের অনেকের ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে দাঁত একটু আঁকা বাঁকা, আঁকা বাঁকা উঠে গেছে, স্পেস পায়নি সেই জন্য। আর ওই আঁকা বাঁকা দাঁতে কিন্তু ব্রাশিং ঠিকঠাক হবে না, আঁকা বাঁকা দাঁতগুলোর পাশে বেশি করে জমবে, তো ওদের ক্ষেত্রে ওগুলো বেশি হয়ে যাচ্ছে। সেকেন্ড, আরেকটা যেটা স্যালাইভা, যেটা আমরা লালা বলি, তার কম্পোজিশন কিছু কিছু মানুষের ক্ষেত্রে আলাদা হয়। তার ফ্লো মানে ফ্লো রেট কারো হচ্ছে বেশি, মানে 10 মিনিট ধরে যদি আমি কারো মুখের কতটা স্যালাইভা সিক্রিশন হচ্ছে সেটা যদি মাপি, আমি দেখবো ম্যান টু ম্যান ভ্যারি করবে। তার উপর নির্ভর করে এই ক্যালকুলাস জমাটা চেঞ্জ হয়ে যায়। ফলে যে মানুষের ক্ষেত্রে এই যে যদি ফ্লোটা ভালো থাকে, স্যালাইভার ফ্লোটা, তাহলে ওখানে ক্যালকুলাস জমার চান্সটা একটু কমে যাবে। যার কম হচ্ছে তার কিন্তু কমবে না, ওখানে ফ্লোটা হবে না, ফলে তার ক্ষেত্রে বেশি জমবে, তাকে বেশি স্কেলিং করাতে হবে। বছরে কারো কারো ক্ষেত্রে সেটা 2বার হতে পারে, কিন্তু ঠিকঠাক যদি সে প্রত্যেক বছর 2বার করে করাচ্ছে, ওটা আস্তে আস্তে কমে আসবে, বছরে একবার করাতে হবে যদি সে ঠিকঠাক ভাবে ওটা করে। তো এই জিনিসগুলো দরকার খুব, না হলে দাঁতটা নড়ে যাবে। এবার যদি আমি 50 বছরে গিয়ে করাই, তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সামনের দাঁতগুলো নড়ে গেছে ততদিনে। এবার সামনের দাঁতগুলো নড়ে গেছে, ঠিক আছে, পিছনের দাঁতগুলো আমি বাঁচাই, স্কেলিংটা তখন করে যদি পিছনের দাঁতগুলো বেঁচে যাবে। তো সামনের দাঁতগুলো কেন নড়ে যায়, তার কারণ হচ্ছে সামনের দাঁতের ক্ষেত্রে যে বোনটা থাকে খুব থিন থাকে। আচ্ছা, চারিদিকের যে বোনটা ওটা খুব তাড়াতাড়ি আর কি ক্ষয়ে যায়, একই রুটের বোনটা। হ্যাঁ, মানে গোড়ার চারিদিকে যে হাড়টা আছে ওটার থিকনেস কম, এখানে থিকনেস কম, এই জায়গাগুলোতে থিকনেস বেশি। এবার একই পরিমাণ আমি যদি কেমিক্যাল সিক্রিশন হচ্ছে, এইখানে সিক্রিশন হচ্ছে, পিছনে সিক্রিশন হচ্ছে, এখানে থিকনেস কম, তাড়াতাড়ি এটা সাপোর্ট লস হচ্ছে, ওখানে থিকনেস বেশি আছে, হইতে সময় লাগবে। আচ্ছা, এই প্রসঙ্গে যদি বলা যায়, এই যে ক্যাভিটি হোক বা ক্যালকুলাস, এইগুলোর কোনো প্রাকৃতিক উপায় আছে যেগুলোকে রোধ করার, আটকানো? যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাই গ্রামের দিকে মানুষরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভ্যারেন্ডার ডাল বা নিম ডাল, অনেকে পেয়ারা পাতা, এগুলোকে বলে যে দাঁতের ক্ষেত্রে ভালো, এবং তারা দাঁত মাজার ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করে থাকে। এগুলো কি সত্যি কোনো ভূমিকা আছে দাঁতের ক্ষেত্রে? এগুলোর ভূমিকা খুবই নগণ্য। আচ্ছা, দাঁতের ক্ষেত্রে আমি একটা এমনি বাংলা একটা উদাহরণ দিচ্ছি, যে আমাকে বাসন মেজে পরিষ্কার করতে হবে, আমার রান্না বান্না হয়ে গেছে ঘরে, বাসন মেজে আমার পরিষ্কার রাখতে হবে। এবার সেক্ষেত্রে আমি কি দিয়ে পরিষ্কার করব? এখন তো অত্যাধুনিক বিভিন্ন ইয়েগুলো বেরিয়ে গেছে, আমি সেগুলো দিয়ে পরিষ্কার করব। যেটা যত বেশি
সাইন্টিফিক হুম সেটা আমি ইউজ করব। হুম যত বেশি মানে আমার যদি ইয়ে হয় যে বাসনের যেরকম আকার হুম সেই আকারেরই আমার পরিষ্কার করার যন্ত্র পাওয়া যাচ্ছে, তাহলে আমি ওটা ইউজ করবো, ওটা বেশি ভালো হবে। হুম এ না যে আমি মানে প্রাকৃতিক উপায়ে কোনো একটা ছোবড়া কোবড়া দিয়ে আমি করলাম, যেগুলো আগে ইয়েতে হতো, বা আগে কি হতো বাসন মাজার ক্ষেত্রে ব্যবহার হতো ছাই, হুম ঠিক আছে, হুম পরবর্তীকালে সেগুলো এখন খুব বিভিন্ন, কমে গেছে। হ্যাঁ এগুলো কমে গেছে হুম। কারণ নতুন জিনিস এসছে। এবার যত সাইন্টিফিক জিনিস আসবে ঠিক দাঁতের ক্ষেত্রেও তাই। হুম ওই জায়গাটাতে আমার যে আমি যখনই খাবার খাবো, খাবার খাওয়ার 24 ঘন্টার মধ্যে ওখানে একটা মানে স্তর তৈরি হয়। যদি 24 ঘন্টা দাঁত না ব্রাশ করা হয়, আচ্ছা আমরা যদি এরকম করে দেখি, হুম অনেকে দেখি কিন্তু হুম অভ্যাস আছে আমাদের করে দেখার, হুম ওরকম করে 24 ঘন্টা যদি ব্রাশ না করি, ওরকম করে দেখলে দেখবো যে মনে হচ্ছে একটা লেয়ার পড়েছে কিছু, 24 ঘন্টার মধ্যে ওই লেয়ারটা পড়ে, ঠিক আছে। এই লেয়ারটাকে তাই আমরা মানে দিনে বলি 2 বার করে ব্রাশ করুন। এবার ওই লেয়ারটাকে পড়তে দেওয়া যাবে না। এবার ওই লেয়ারটা কে কত ভালোভাবে ইয়ে করবে, যত সুন্দর আপনার ব্রাশের কাঠামো হবে, যত সুন্দর দুটো দাঁতের মাঝখানে সেটা ঢুকছে, তত ভালোভাবে ওটা পরিষ্কার হবে। তো এই ব্রাশিংটা তো করতে হবে। ব্রাশিং টেকনিকটার উপরও ডিপেন্ড করে কিছুটা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানে অনেক রকম ব্রাশিং টেকনিক আছে, কিন্তু সব থেকে ভালো ব্রাশিং টেকনিক হচ্ছে যে, আমি মডেল আনিনি, মডেল আনলে আমি দেখিয়ে দিতাম, কিন্তু আমি ইয়ে করে বলছি যে উপরের দাঁতের ক্ষেত্রে আমরা সবসময় ব্রাশ যখন করবো নিচের দিকে ব্রাশ করবো, নিচের দাঁতের ক্ষেত্রে উপরের দিকে ব্রাশ করবো, কখনোই এরকম করবো না। না, এগুলো এখন একটা সুবিধা হয়েছে, অনেকে এগুলো পেতে পারে, কারণ এখন ছোট ক্লাস থেকে আমি দেখি যেগুলো বইয়েতে দেওয়া থাকে, অর্থাৎ সেগুলো যখন বাচ্চারাও শিখছে তাদেরকে পড়াতে গিয়ে তাদের মা বাবারা বা অভিভাবকরাও জানতে পারছেন। আচ্ছা, আরো একটা কথা, যদি নিম দাঁতন বা ভ্যারান্ডার ডাল, পেয়ারা পাতা ইত্যাদি ভূমিকা না থেকে থাকে বা খুব নগণ্য আমি ধরে নিলাম, দাঁত ভালো থাকবে এরকম কি কি খাবার খাওয়া যেতে পারে? হ্যাঁ, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। এখানে মানে মুখের ওরাল ক্যাভিটি আমি কি করে মানে যত্ন রাখবো যাতে আমার এই যে দুটো প্রবলেম আমি বললাম, সেটা হচ্ছে একটা ক্যালকুলাস আর একটা হচ্ছে কেরিস, এই দুটো থেকে দূরে থাকা যায়। প্রথমে ক্যালকুলাসটা তো বলে দিলাম অনেকটাই, যে আমি যদি এই যে স্লাইম লেয়ার আমি বলছি যে 24 ঘন্টার মধ্যে যে লেয়ারটা তৈরি হয় সেটাকে স্লাইম লেয়ার বলে, যেটা আমরা করলে বুঝতে পারবো স্লাইম লেয়ার বলে, ওটাই আস্তে আস্তে পাথরে রূপান্তরিত হবে। আমি যদি ব্রাশ না করি এক মাস যদি ব্রাশ না করি, তাহলে আমি যে স্লাইম লেয়ারটা পুরো দাঁতে দেখতে পাচ্ছি, পুরো দাঁত জুড়ে পাথরটা হয়ে যাবে। তো আমাকে ব্রাশ করতে হবে, ব্রাশিং টেকনিকটা ঠিক থাকলে 24 ঘন্টার মধ্যে আমি 2 বার ব্রাশ করবো, প্রত্যেকদিন ব্রাশ করছি। আর ফ্লস একটা আছে যে দুটো দাঁতের মাঝখানে তো আমি ব্রাশ যাবে না, হ্যাঁ ওখানটা ফ্লস এরকম আঙুল সুতোর মতো হয়, ওগুলো দিয়ে পরিষ্কার করতে হয়। এটা করলে আর বছরে একবার, অন্তত একবার স্কেলিং করালে ক্যালকুলাসের প্রবলেম থাকবে না। হয়ে গেল? তাহলে একমাত্র ডেন্টিস্টের প্রয়োজন এখানে কোথায় হচ্ছে, বছরে একবার স্কেলিং এ, বাকিটা পুরো আমাদের হাতে আছে, ঠিক আছে। এইবার সেকেন্ড যেটা হচ্ছে যে কেরিস কিভাবে প্রিভেন্ট করবো, পোকা যেটাকে বলছি কিভাবে প্রিভেন্ট করবো, তাহলে আমাকে জানতে হবে যে কেরিসটা কিভাবে হয়, কাদের ক্ষেত্রে বেশি হয়। আমাদের মুখে আমি যখনই কোনো খাবার খাচ্ছি, তার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমাদের স্যালাইভার কিন্তু একটা পিএইচ আছে। পিএইচ মানে হচ্ছে অ্যাসিডিক লেভেল স্যালাইভার আছে, সেটা হচ্ছে জলের কাছাকাছি। জলের যা পিএইচ, জলের তো 7 আর হচ্ছে 7.4, এটা হচ্ছে স্যালাইভার পিএইচ, লালার পিএইচ কাছাকাছি। এবার এর উপরে এবং নিচে গেলে হচ্ছে নিচে গেলে সেটা অ্যাসিডিক, যদি 7.4 এর নিচে যায় সেটা হচ্ছে অ্যাসিডিক। এবার খাবার খাওয়ার 1 ঘন্টার মধ্যে মুখে তো ব্যাকটেরিয়া আছে, অনেক খাবার পেয়ে যায় ওরা, তো ওরা ওই সময় ফার্মেন্টেশন করতে থাকে, নিজেদের খাবার তৈরি হয়, আমাদের মুখে অ্যাসিড তৈরি হতে থাকে, ফলে 7.4 থেকে ওটা 1 ঘন্টার মধ্যে 5.4 এ নেমে আসে। 5.4 থেকে বডি ওটাকে ট্রাই করে যে আবার নর্মাল 7.4 এ নিয়ে আসা, বডি ওটা
চেষ্টা করে, ঠিক আছে। এবার সেটা আবার ফিরে আসতে আসতে মোটামুটি আমি খাবার খাওয়ার 1.5 ঘন্টার মধ্যে আমার পিএইচ লেভেল আবার 7.4 থেকে 5.4 নামবে, 1.5 ঘন্টার মধ্যে আবার 7.4 চলে আসবে, ঠিক আছে। তাহলে আর যখনই অ্যাসিডিক হয়ে যাবে আমার মুখের লালা, মুখের এনভায়রনমেন্ট অ্যাসিডিক হয়ে যাবে, তখন আমার কি আছে, আমার দাঁতে আছে ক্যালসিয়াম, এনামেল ক্যালসিয়াম, সেই ক্যালসিয়াম অ্যাসিডে চলে আসবে, অ্যাসিড রিঅ্যাক্ট করবে ক্যালসিয়ামের সাথে, ক্যালসিয়ামগুলো আস্তে আস্তে মানে দাঁত ছেড়ে মুখে আসতে থাকবে, আসলো, তাহলে আমার দাঁত ক্ষয়ছে। এবার আমি যদি এই যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমার লালার পিএইচটা আবার 7.4 চলে আসবে, আমি যদি এই 2 ঘন্টার মধ্যে আবার খেয়ে নিই কিছু, তাহলে কি হচ্ছে, আমার ফিরতে পারলো না 7.4, 2 ঘন্টার মধ্যে 5.4 থেকে গেল। এবার আমি এই যত মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি কিছু খাবার খাবো, যাই খাই আমি, দেখা গেল যে আমি এখন একটা চা খেলাম বা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে আমি অফিসে গেছি, 10টার সময় ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, অফিসে গেলাম, গিয়ে 11টায় পৌঁছলাম, একটা চা খেয়ে নিলাম, 1 ঘন্টার মধ্যে আমি চা খেলাম, চা খেয়ে তাহলে আমার 7.4 আসতে পারলো না, ও 5.4 আছে। আবার 1 ঘন্টা পর আবার আমি আবার চা খেলাম, যাদের চা খাওয়ার আছে, অভ্যাস আছে, হলো। এই 2বার চা খাওয়ার পর লাঞ্চ করে নিলাম, ঠিক আছে। তাহলে আমার সেই 10টার সময় আমার পিএইচ 5.4 নেমেছিল, সে আর ওঠারই সুযোগ পেল না, হয়ে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে যারা এরকম ফ্রিকুয়েন্টলি খাচ্ছে, তাদের ক্ষেত্রে এতক্ষণ ধরে অ্যাসিডিক থাকার জন্য দাঁত ক্ষয়ে যাচ্ছে, তারা সাফার করবে বেশি। সেকেন্ড, আমি অ্যাসিডিক খাবার খাচ্ছি না, কিন্তু এমন খাবার খাচ্ছি যে মুখ ধোয়ার পর যাচ্ছে না, চিটচিটে খাবার, চিটালো খাবার, দাঁতে চিটে আছে, আমি মুখ ধুয়ে নিয়েছি কিন্তু দাঁতে খাবারটা চিটে আছে, ওইখানে খাবার আছে, ঠিক পার্টিকুলার ওই জায়গাটাতে পিএইচ নিচে, আমার মুখের সব জায়গায় পিএইচ উপরে উঠে গেছে, কিন্তু ওই পার্টিকুলার ওই জায়গায় খাবার আছে বলে ওখানে পিএইচ নিচে, ওইখানের ইয়েটা ক্ষয়তে থাকবে। তাহলে আমি কি চেষ্টা করব, যে চিটচিটে খাবার কম খাবো, ফ্রিকুয়েন্টলি খাবার কম খাবো, আমাকে যা খেতে সুগার জাতীয় খাবার কম খাবো, কারণ সুগার, যে কোনো সুগার খাবার ব্যাকটেরিয়ার খুব পছন্দ, যেখানে মিষ্টি আছে। আমাকে যদি সুগার জাতীয়, তাহলে আমি, আমাদের আছে যে রুল আছে, তাহলে আমি কি করবো, কখন খাবো, কোনটা বেস্ট উপায় খাওয়ার, 2বার ব্রাশ করবো, ওগুলো তো হয়ে গেল, তার সাথে আমি কি করবো, আমার যা খাওয়ার আমি 3টে ভাগে ভাগ করে নেবো, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে 3টে ভাগে ভাগ করে নিলাম। যা খাবার আমি যখন খাচ্ছি ব্রেকফাস্টের সময় সবকিছু খেয়ে নেবো একসাথে, আচ্ছা, খেয়ে নিলাম। আমার চা খেতে হলো, আমি ব্রেকফাস্ট করেছি, আমার চা খেতে হলো, আমি তখনই খেয়ে নিলাম, যা খাবার আমি খেলাম, মুখ ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর আবার গিয়ে আমি লাঞ্চ করলাম, আমার যদি মনে হয় আমি চা খাবো তখনই আমি খেয়ে নিই, খেয়ে নেওয়া হয়ে গেল, আবার গিয়ে আমি ডিনার করব। তাহলে আমি দিনের মধ্যে মাত্র 1বার, 2বার, 3বার আমার পিএইচ 5.4 নেমেছিল, 2 ঘন্টার মধ্যে ব্যাক টু 7.4, টাইম পেয়ে যাচ্ছে, কেরিস হওয়ার চান্সই থাকলো না। চিটচিটে খাবারটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমি ফাইব্রাস ফুড খাবো, যেটা মানে হচ্ছে দাঁতের সাথে একটু ঘর্ষণ হবে। ফাইব্রাস ফুড যদি খাই, আমি যা খাচ্ছি, খাবার খাচ্ছি, দাঁতে লেগে থাকার চান্স কমে যাচ্ছে। তো এইটুকু যদি আমি ফলো করতে পারি, আমার কেরিসও কমে যাবে, আমার ক্যালকুলাসও কমে যাবে। খুব ভালো বোঝা গেল। দন্ত চিকিৎসার ক্ষেত্রে প্রথমে যেটা বললে যে এখন চিকিৎসা পদ্ধতি আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে, আমরা বর্ধমানে বসে এই সুযোগ কতটা পেতে পারি? বর্ধমানেও কি অ্যাভেলেবেল, নাকি এর জন্য আমাদেরকে বাইরে কোথাও যেতে হতে পারে? না, বর্ধমানেও অ্যাভেলেবেল। কত দূর পর্যন্ত অ্যাভেলেবেল সেটা আমি বলি, যে একমাত্র ক্যান্সারের ক্ষেত্রে বর্ধমানেও এখন ক্যান্সারের অনেক মানে হচ্ছে সার্জারি হচ্ছে, কিন্তু ক্যান্সারের পর একটা যেটা হয় যে ম্যাক্সিলোফেশিয়াল প্রস্থেসিস, মানে ক্যান্সার সার্জারি হলো, ক্যান্সার সার্জারি হওয়ার পর দেখা গেল যে কারো হাফ চোয়াল বাদ গেছে, ঠিক আছে, বা উপরের যে ম্যাক্সিলা বোন আছে সেই ম্যাক্সিলা বোনের হাফ বাদ গেছে, কেটে বাদ গেছে, ঠিক আছে, কারো জিভ হাফ কেটে বাদ গেছে। এবার জিভ হাফ নেই, চোয়াল হাফ নেই, উপরের যে মানে ম্যাক্সিলা বোন আছে সেটা হাফ নেই, মানে কি ম্যাক্সিলা যদি না থাকে নাকের সাথে মুখের কানেকশন হয়ে যাবে, আমি খেতে গেলে আমার নাক থেকে বেরিয়ে আসবে, গলায় কিছুটা যাবে, কিছুটা নাক থেকে বেরিয়ে আসবে। এবার এই জিনিসগুলোর জন্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল প্রস্থেসিস আছে, মানে যেটা আমার কেটে বাদ গেছে ঠিক সেটা আবার রিপ্লেস করে দেবে। এই স্পেশালাইজেশনটা
একমাত্র এটার একটু বর্তমানে অভাব আছে, মানে ঠিক লোকের অভাব আছে, ঠিক আছে। বেশিরভাগই মানে হচ্ছে টাটা রিসার্চ সেন্টার বা মহারাষ্ট্রে এগুলোতে ইয়ে হয়, ওখানে খুব ভালো পাওয়া যাবে। ওটা ছাড়া বাকি মোটামুটি সবকিছু বর্তমানে এখন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ঠিক আছে। ক্যান্সারের ডিটেকশন থেকে স্টার্ট করে আপনার সার্জারি পর্যন্ত, শুধু ম্যাক্সিলোফেশিয়াল প্রস্থেসিস আমার এখনো পর্যন্ত জানা নেই যে বর্তমানে ভালো ম্যাক্সিলোফেশিয়াল প্রস্থেসিস, এটা ক্যান্সারের পর যেটা রিপ্লেস করা হয়, ওটা এই মুহূর্তে বর্তমানে একটু অভাব আছে। বাকি ইমপ্ল্যান্ট বর্তমানে হয়ে যাবে। শুধু একটা জিনিস এখনো পর্যন্ত, মানে ইমপ্ল্যান্ট করতে গেলে একটা বিশেষ এক্সরের প্রয়োজন হয়, সেটাকে সিবিসিটি বলি আমরা। সিবিসিটিটা খুব দরকার ইমপ্ল্যান্ট করতে গেলে, মানে পারফেক্ট ইমপ্ল্যান্ট করতে গেলে সিবিসিটির দরকার। আচ্ছা, ঠিক আছে। ইমপ্ল্যান্ট মানে যেটা বলছিলাম যে কারো একটা দাঁত পড়ে গেছে, বা কারো সব দাঁত পড়ে গেছে, সে বলছে যে আমি ওই খোলা পড়ার দাঁত পড়বো না, আমি ফিক্সড লাগাবো, তাকে ইমপ্ল্যান্ট করতে হবে। উপরে 4টে ইমপ্ল্যান্ট, নিচে 4টে ইমপ্ল্যান্ট লাগাতে হবে, তারপর যেটা ওকে দেবো ও ফিক্সড হয়ে থাকবে আর কি। এটাকে ইমপ্ল্যান্টের উপর নির্ভর করে করতে হবে, যেহেতু মুখে একটাও দাঁত নেই। এবার এই ইমপ্ল্যান্টটা ঠিকঠাক করতে গেলে একটা সিবিসিটির প্রয়োজন। সেই সিবিসিটি এখন এই মুহূর্তে বর্ধমানে আমি যদি কাউকে লিখে দিই, সে করে আসতে পারে না, তাকে একটু কলকাতায় গিয়ে সিবিসিটিটা করে আসতে হবে। সিবিসিটিটা যদি করে আসে সে, বাকি সমস্ত কিছু বর্তমানে এখন এটা নিঃসন্দেহে বর্ধমানের ক্ষেত্রে একটা ভালো দিক। আচ্ছা, এবার আমরা শেষ করব। এই দাঁতের চিকিৎসা নিয়ে কিছু মিথ সমাজে প্রচলিত, বিশেষ করে আমরা যদি ভারতীয় সমাজে, বাঙালি সমাজের মধ্যে দেখি, সেখান থেকে বেরিয়ে আসাটাও অনেকের ক্ষেত্রে, বিশেষ করে বয়স্ক মানুষ যারা, তাদের ক্ষেত্রে একটু সমস্যার। সেই মিথগুলো কি, বা সেগুলোর ভালো মন্দ যদি একটু বলো। মিথের তো ভালো কিছু হয় না। মিথ মানে হচ্ছে যেটা নয় সেটা মানুষ ভাবছে। তার মধ্যে এরকম কিছু মিথ আছে। একটা মিথ হচ্ছে যে মানে দাঁত যদি আমার তোলা হয় তাহলে আমার চোখ এর পাওয়ার কমে যাবে আস্তে। এটা অনেকেই বলতে শুনি। কানের পাওয়ার, যেগুলো পিছনের দাঁত আছে, বললে যে কানে আমি কম শুনবো, কিন্তু ওগুলো তুলে নি, কানে কোনো ক্ষতি হবে না, এটা বলে। কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে চোখের যে নার্ভ আছে আর দাঁতে যে নার্ভ সাপ্লাই করে সম্পূর্ণ আলাদা। ফলে এবং দাঁতের যে ব্লাড সাপ্লাই এর ইয়ে আছে, মানে আপনার আর্টারি আছে, চোখের সম্পূর্ণ আলাদা। তো কোনো সম্পর্কই নেই যে আমি এখানে কাজ করলে ওটা ক্ষতিগ্রস্ত হবে, কোনো সম্পর্ক নেই। এবার বিষয় হচ্ছে যে যে মানুষগুলোর কাছ থেকে এগুলো শুনতে পাই, সে মানুষগুলো 40-এর উপর, 40-এর উপরে এমনিতেই আমরা কি বলি যে চালসে, মানে 40-এর উপরে চালসে। এবার 40-এর আরেকটা সম্পর্ক বললাম যে 40-এর বছর আমি বহু পেশেন্টকে দেখি 40-এর ভিতর তারা কোনোদিন স্কেলিং করায়নি, 40-এর পর গিয়ে প্রথম স্কেলিং করাচ্ছে। ঠিক আছে, মানে তোর তখন ওই দাঁতগুলো নড়ছে, ঠিক আছে, এবার তাকে নড়তে শুরু করেছে, এবার দাঁত তুলতে হবে। একটা টাইমের পর দাঁত মানে হচ্ছে যদি খুব আমরা মানে হচ্ছে মোবিলিটির উপর বিচার করে 3টে ভাগে ভাগ করি। সেটা হচ্ছে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি। 3rd ডিগ্রি মোবিলিটিতে যখন চলে আসে, মানে দাঁত চারিদিকেই নড়ছে, একটা নড়া হয় সামনে পিছনে, ডান দিক বাঁ দিক, উপর নিচ। 3rd ডিগ্রিতে সব দিকেই নড়ছে, ডান দিক বাঁ দিক, সামনে পিছনে, উপর নিচ, সব দিকেই নড়ছে। মানে দাঁতকে দাবালে সে দাঁত একটু ঢুকে যাবে, ওই দাঁত রাখা যাবে না, ওই দাঁত তুলতে হবে। এবার তার চোখেরও 40-ও হয়ে গেছে, চালসে ধরে গেছে। এবার সে কানেক্ট করছে এটাকে যে আমার দাঁত পড়ে গেল, আমার চোখের চশমাটাও দিতে হলো। হয়তো দাঁতটা তুলতে আগে এসেছিল, চোখের ডাক্তারের কাছে পড়ে গেছে, তখন কি করছে, এবার চোখের চশমা নিয়েছে। চশমা পড়ার তো অভ্যেস নেই মানুষের, একমাত্র কি করবে, যখন সূচে সুতো পড়ানো হচ্ছে, খবরের কাগজটা পড়ছে, তখন পড়বে, বাকি সময় পড়বে না। এবার চশমাটা পড়ছে না, তার একটা দাঁত তোলা হয়েছে, দ্বিতীয় দাঁত তোলা হলো, দ্বিতীয় দাঁত তোলার পর সে গেল চোখের ডাক্তারের কাছে, সেই পাওয়ার বাড়িয়ে দিল, এই আমি দাঁতটা তুললাম, আমার পাওয়ারটা বেড়ে গেল। এই যে মানুষ কানেক্ট করে না, এইটা একটা মিথ আছে। এরকম মানে কিছু মিথের কথা আমি বললাম যে স্কেলিং করলে যেটা বলে যে দাঁত নড়ে যায় এবং দাঁত শিরশির করে, দাঁতের এনামেল ক্ষয়ে যায়।
মানে মানুষকে আমি পেশেন্টদেরকে আমি কি বলবো, এটুকু বোঝা, ইনামেল হচ্ছে আমাদের শরীরের সব থেকে শক্ত জিনিস, আগের থেকেও শক্ত। এবার যে পাথরগুলোর গায়ে লেগে আছে সে পাথরগুলো মানে হচ্ছে খুবই নরম। এখন ভাইব্রেশন আল্ট্রাসনিক মেশিন চলে এসছে, টাচ করলে ওগুলো হয়ে পড়ে যায়। এবার ওরা যেটা বলে যে দাঁত স্কেলিং যখন করছি তখন এনামেল গুলো চলে যাচ্ছে, ওই পাথরগুলো আসছে, বলছে যে এনামেল চলে যাচ্ছে, এনামেল চলে যাওয়ার জন্য আমার শিরশির করছে। আসলে সেটা হয় না। হয় কি যে দাঁত উপরে এনামেল, যেটা আমরা দেখতে পাই ক্রাউন, আর নিচের গোড়া, হ্যাঁ দাঁতের গোড়া, এই এনামেল এবং ডেন্টিন, নিচে ডেন্টিন থাকছে, এই জাংশন গুলোতে একটা কভার থাকে, মানে নার্ভকে একটা কভার করে থাকে, একটা অংশ, পাতলা অংশ। এবার আমি যখন স্কেলিং করে দিচ্ছি, স্কেলিং করে দেওয়ার পর ওই যে পাতলা অংশটা এতদিন ধরে ওটা ছিল, মানে পাথরটা ছিল, তাদের ওই পাতলা কভারটা নার্ভের ওখানে সেটা নষ্ট হয়ে গেছে। এবার আমি যখন, মানে ওটা হাত দিয়ে ঢাকা ছিল, আমি যখন পাথরটাকে সরিয়ে দিলাম তখন ওখানে হালকা শিরশির করবে, ওপেন হয়ে গেল, এক্সপোজ হয়ে গেল। এবার ওর জন্য আমরা কিছু টুথপেস্ট দিই, কিছু মেডিসিন দিই, যে ওই জায়গাটা আবার ওখানে ওটাকে হাড়টাকে ব্লক করে দেবে, তো সেই শিরশিরটা চলে যাবে। এই জিনিসটাকে মানে পেশেন্ট ভাবে যে আমার এনামেল চলে যাচ্ছে বলে আমার শিরশিরটা করছে, আমার এনামেল সব চলে যাচ্ছে, এনামেল যায় না। এবং যদি 10 থেকে 20 বার স্কেলিং করা হয় তাহলে হয়তো মানে হচ্ছে 0.01 mm এনামেল যেতে পারে। আর আমি কি বলছি যে বছরে একবার করে স্কেলিং করবো, তাহলে বছরে একবার করে স্কেলিং করার পর 10 বছর, যদি 10 থেকে 20 বছর আমি স্কেলিং করি, তাহলে গিয়ে আমার 0.01 mm ক্ষয় হবে। আমার এনামেলের থিকনেস কত আছে? এনামেলের থিকনেস হচ্ছে 3.54 mm এর মতো, ঠিক আছে? তার নিচে আমার ডেন্টিন আছে, তার নিচে আমার পাল্প আছে, আর এনামেল বাড়ে না, কিন্তু ডেন্টিন বাড়তে থাকে, বয়সের সাথে সাথে ডেন্টিনটা বাড়তে থাকে। তো দাঁতের মানে স্কেলিং এর জন্য দাঁতের ক্ষতি হওয়ার কোনো চান্স নেই, উপকার হবে, অপকার হবে না। কিন্তু একটা মিথ আছে, মানুষ স্কেলিং করতে যায় না, বেশি করে বয়স্ক মানুষরা, তারা মানে হচ্ছে ওটাকে কানেক্ট করে নেয় যে স্কেলিং করার জন্য আমার দাঁত মরে গেল, সেটা নয়, এরকম কিছু মিথ আছে। বুঝে গেল। আচ্ছা, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছিলাম বিভিন্ন দিক নিয়ে। মেয়েদের ক্ষেত্রে এই দাঁত সম্পর্কিত বিষয়ে কি কোনো আলাদা কেয়ার নেওয়ার দরকার আছে? হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা কেয়ার নেওয়ার দরকার আছে। দুটো সময় আলাদা কেয়ার নেওয়ার দরকার আছে। এক হচ্ছে বয়ঃসন্ধিকাল, যখন মেয়েদের মানে হচ্ছে পিউবার্টি স্টেজে আসছে আর কি, তখন কিছু হরমোনাল চেঞ্জেস হয়। সেই হরমোনাল চেঞ্জেসে আমি যে বলছিলাম যে দাঁতে ক্যালকুলাস সবারই জমবে, কিছু না কিছু জমবে, সেই হরমোনাল চেঞ্জেসের জন্য ওখানের যে আমার কোষগুলো ছিল, যেগুলো মানে হচ্ছে কেমিক্যাল ক্ষরণ করছিল, সেগুলো মানে হচ্ছে বেশি করে কেমিক্যাল ক্ষরণ করে এবং রিয়াকশন অন্যরকম দেখায় ওই বিয়ের ক্ষেত্রে, মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়, ওই সেলগুলোই অ্যাগ্রেসিভ হয়। হরমোন আছে, হরমোন অ্যাক্টিভেট করছে, ওগুলো অ্যাগ্রেসিভ হয়ে যায়। ক্যালকুলাস আছে, এতদিন ছিল, পিউবার্টির আগে ওর ক্যালকুলাস ছিল, পিউবার্টি স্টেজে আসার আগে, ঠিক পিউবার্টিতে যখনই আসলো ওগুলো অ্যাগ্রেসিভ হলো। কারো কারো ক্ষেত্রে দেখা যায় মারি পুরো মানে হচ্ছে এরকম ফুলে ফুলে আঙুরের মতো হয়ে গেছে। তো ওটা ভয় পাওয়ার কিছু নেই, স্কেলিং করলে ঠিক হয়ে যাবে। যারা খুব বেশি নেগলেক্ট করেছে, খুব বেড়ে গেছে, স্কেলিং করলে তো ঠিক হয়ে যাবে, কিছুটা ঠিক হয়ে যাবে। যাদের ক্ষেত্রে খুব বেশি হয় তাদের ক্ষেত্রে ওই মাংসের মতো ফুলে থাকে, ওই জায়গাটা জিঞ্জিভেক্টমি বলে, ওরকম জিঞ্জিভেক্টমি বলে একটা ট্রিটমেন্ট আছে, ওটা করলে এটা ঠিক হয়ে যায়। এক এই বয়ঃসন্ধিকাল। সেকেন্ড হচ্ছে আমি প্রেগনেন্সির ক্ষেত্রে বলবো, প্রেগনেন্সির ক্ষেত্রেও সেম এই ঘটনাই ঘটে। মানে প্রেগনেন্সির সময় হরমোনাল অ্যাক্টিভেশন হয়, অনেক হরমোন শরীরে নতুন করে মানে হচ্ছে তৈরি হয় বেবিকে সাপোর্ট দেওয়ার জন্য। তো ওই হরমোনগুলো এতদিন ছিল না বডিতে, ওইভাবে ছিল না, ওই মাত্রায় ছিল না। তো ওইগুলোর জন্য রিয়াকশন হয়ে ঠিক সেম বয়ঃসন্ধিকালে যেটা হবে ওটা হতে পারে। তো তার জন্য প্রেগনেন্ট লেডিদের একবার মানে যারা প্রেগনেন্সি প্ল্যান করছে, তাদের কিন্তু প্রেগনেন্সি প্ল্যান করার আগে যেমন অন্যান্য স্বাস্থ্য একবার দেখে নেওয়া হয়, ঠিক ডেন্টিস্টের কাছে একবার ভিজিট করা উচিত। কারণ ওটা দেখে নিলে কি হয়, আমরা অনেক ট্রিটমেন্ট প্রেগনেন্ট লেডিদের করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ ট্রিটমেন্ট কি শুয়ে, এরকম শুয়ে করতে হবে।
তো প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে সেটা করতে খুব অসুবিধা। অসুবিধা। তো একবার যদি চেক আপ হয়ে যায় ওই জিনিসটা তো দেখবো যে ক্যালকুলাস আছে কিনা, তাহলে একবার স্কেলিং হয়ে গেল। আমি কি বলছিলাম যে বছরে একবার স্কেলিং করলে হয়ে যাবে, তো একবার যদি আমি স্কেলিং করে দিই তার প্রেগনেন্সি পিরিয়ড পার হয়ে যাবে। আর কোথাও যদি কেরিস থাকে সেটা রেস্টোরেশন করে দেওয়া, যে আরসিটির দিকে না যায়, পেন যেন না ওঠে। এমনিতেই প্রেগনেন্সির সময় অনেক মেডিসিন খাবে, আর যদি আমি এরকম দেখতে পাই অলরেডি কোনো দাঁত আরসিটি মানে করতে হবে, যে কোনো সময়, এখনো ব্যথা হয়নি কিন্তু আরসিটি স্টেজে চলে গেছে, যে কোনো সময় ব্যথা হতে পারে। এবার আমি হয়তো বেশিরভাগ পেশেন্ট কি করে যে প্রেগনেন্সির আগে কোনো একটা সময় ব্যথা হয়েছিল, ব্যথার ওষুধ খেলো, কমে গেছে, এবার প্রেগনেন্সি স্টার্ট হওয়ার পরই কিছুদিন পর গিয়ে ব্যথা হচ্ছে, তখন আমি আরসিটি করতে পারবো না। এবার সে দাঁত তুলতে চাইছে না, ঠিক আছে, দাঁত তুলতে গেলেও একটা সমস্যা। সেই সময় আমি যে ইনজেকশন দিয়ে দাঁতটা তুলবো, সেই পস্টারে তুলবো, হ্যাঁ, এবার যেখানে মানে কিচ্ছু করার নেই, পেশেন্টের খুব অসুবিধা হচ্ছে, হ্যাঁ, মানে ব্যথার ওষুধ খেয়েও ব্যথা কম থাকছে না, তখন তাকে তুলতে হবে। তো এই চেক আপ গুলো একবার যদি মানে প্রেগনেন্সির আগে করি না যায়, তাহলে মানে প্রেগনেন্সিটা খুব মানে ঠিকঠাক আর কি যায়। আমরা ছিলাম দাঁত সম্পর্কিত আলোচনায়, আপনারা শুনলেন, আশা করি আপনাদের কাজে লাগবে। এবার আমরা শেষ করব, তার আগে আরো একটা কথা বলে দিই। আমরা যে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, তার চেম্বার রয়েছে বীরহাটায়, যে নেতাজি সংঘ রয়েছে তার পাশেই। আপনারা প্রয়োজনে তার কাছে যেতে পারেন বা যোগাযোগ করতে পারেন, আপনাদের ইচ্ছার ব্যাপার সেটা, যদি প্রয়োজন বোধ করেন। আজ তাহলে এখানেই শেষ করি। নমস্কার। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।